আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। ভাই ধন্যবাদ যারা আমাদের এই আলোচনাটা শুনেন এবং শুনতে পছন্দ করেন সকলকে আমার শুভেচ্ছা রইল। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা কারফিউ জারির মধ্যে হয়েছে যে চাইলেই গুলি করতে পারবে, এরা গুলি করে উড়ে দিতে পারবে। এইখানে ইন্ডিয়া যেটা বলছে সেটা বলছে যে পিসিআইএসএস আর ইউপিডিএফ এই দুইটা সংগঠনের প্রচুর লোকজন নাকি এখন এই বর্ডার এরিয়া আছে, যে কোনো মতে গ্যাঞ্জাম করতে পারবে। ইউপিডিএফ হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে সন্ত্রাসী গোষ্ঠী যেটা আছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যেটা আছে এইটা, আর পিসিআইএস এটা ভারতের একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ছোট। এর মধ্যে আবার যে অনুপ চেটিয়া ফেটিয়া এরা আরো আছে না, এরা সব এদেরকে তো আইনে আশ্রয় দিবে। বাংলাদেশ থেকেই বলা হয়েছে যে আমরা বিচ্ছিন্নতাবাদীদেরকে আইনে আশ্রয় দিব, এরা এখানে থাকবে, এদের দিয়ে আমরা 7 সিস্টার আক্রমণ করব। সুতরাং ইন্ডিয়া করলো কি, প্রথমে এই কারফিউটা জারি করে দিল, যে কারফিউ জারি করে রাখছে আমরা। এর তো ইন্টারন্যাশনালি দেখাচ্ছে আমাদের যে বক্তব্য দেশ থেকে আসতেছে এইটা কিন্তু ওরা সুন্দরভাবে কোট করে ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, দেখো এইভাবে হুমকি চলতেছে। কারণ আপনি একটা স্বাধীন দেশের বিরুদ্ধে হুমকি দিতে পারবেন না, আপনার এটা তো তাইলে আপনার যুদ্ধ লাগানোর মতো অবস্থা হয়ে যাচ্ছে। এটা তো ইন্ডিয়া স্বাধীন দেশ, বাংলাদেশ স্বাধীন দেশ। ইন্ডিয়া তো কখনো কয় নাই যে তোমাদের রংপুর, কক্সবাজার, চিটাগাং, বরিশাল আমরা ছিনাই নিয়ে যাবো, টুকরা করে দেবো, চিকেন নেক কাইটা দিব। এরা কিন্তু এটা কয় নাই। বাংলাদেশ থেকেই বারবার বলছে চিকেন নেক আমরা ভাঙা দিব, আমরা তোমাদের দেশের ওপেন ডিক্লার, আমরা তোমাদের দেশের সন্ত্রাসীদেরকে নিয়ে আসবো। আর এই জিনিসটা করাচ্ছে কারা, এইটা করে দিচ্ছে পুরাটা পাকিস্তানের ইন্টেলিজেন্স সার্ভিস। এদের কাজ হচ্ছে এখানে বাংলাদেশের ভিতরে এমন একটা এই মোল্লা মৌলবীদেরকে এমন ভাবে এরা তৈরি করে দিছে, আপনারা খালি এগুলো বলতে থাকেন, এটা গ্যাঞ্জাম লাগায় রাখেন, ইন্ডিয়ার পুরো নজরটা যাতে এই দিকে থাকে। কোন দিকে? বাংলাদেশের দিকে থাকে, কারণ সবচেয়ে বেশি বর্ডারের সবচেয়ে বেশি অংশ এইখানে, এই জায়গায়। তাহলে ওদের জন্য সুবিধা হচ্ছে যে ওই যে ওদের আজাদ কাশ্মীর ফাশ্মীর এটা। আজকে আবার একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা জানি না, এই 3-4 ঘন্টা আগে ওই যে আছে না আপনার হাসনাত আব্দুল্লাহদের পার্টিতে আরেকটা ছেলে আছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সম্ভবত, যেটা দাড়ি নাই, আরেকটা ছেলে নাহিদ হাসনাত সারজিৎ ছাড়া আরো 2 জন আছে, একটা তো একটু দাড়ি আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। সে বলছে যে আজকে নাকি আজাদি র্যালি করছে। আজাদি র্যালিটা কি জিনিস ভাই? হোয়াট ইজ আজাদি র্যালি? আপনি যদি চিন্তা করেন সব পাকিস্তানি, মানে এই যে ইনকিলাব জিন্দাবাদ এটা পাকিস্তানি শব্দ, আজাদ কাশ্মীর এটা পাকিস্তানের, আজাদি চিল্লায় পাকিস্তানি, সবকিছুতে পাকিস্তানি একটা ভাবধারা আছে। মুস্তাফিজকে খেলায় না নেওয়ার কারণে বাংলাদেশের ক্রিকেটাররা না যত বেশি কথা বলতেছে তার চেয়ে বেশি 1000 গুণ প্রতি সেকেন্ডে একটা করে পাক্কা ক্রিকেট প্লেয়ারের ভাষ্য আসতেছে। কেন বাবা তোমাদের এত জলে কেন? আমার দেশের লোকে এটা নিয়ে আলোচনা করে না। পাইক্যাদের ইন্ধন আছে, পাইক্যা আপনার কি বলে যে মন্ত্রী পাকিস্তানের যে ক্রীড়ামন্ত্রী তিনি ফোন দিচ্ছেন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী, কি পরামর্শ দিলেন, কি হইল? তো এটা যে পাকিস্তান পুরা এটাই চায়। তো পাকিস্তান তোমরা এত কিছু করো বা এত কিছু তোমরা যে আসো এখানে, এটা কি ইন্ডিয়ার এত বড় ইন্টেলিজেন্স সার্ভিস তারা কি জানে না? তারা কি বুঝে না? তারা ভালোই বুঝে। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সার্ভিস পাকিস্তানে থাইকা কোথায় কোথায় বোমা মারতে হবে সেটা ইন্ডিয়ারে বইলা দিছে। ওই যে আপনার সিঁদুর ওয়ানে ওনাদের ওই যে কি এয়ারবেস জানি, এটা সর্ববৃহৎ এয়ারবেস, কি জানি নাম এটার, খানি পাকিস্তান এটা এয়ারবেস যেটা ধ্বংস করলো। এতদিন স্বীকার করে নাই যে আমাদের এয়ারবেস ধ্বংস হয়েছে, গত 4 দিন আগে স্বীকার করছে যে হ্যাঁ আমাদের এয়ারবেস ধ্বংস হয়েছে। এটা ধ্বংস করছে নাকি একটা এসির একটা খোলস ছিল সেটার ভিতর দিয়ে ঢুকে দিচ্ছে বোমা। তো কি আর বাংলাদেশ তো বাংলাদেশের বর্ডার তো একটা কাছে, এরা কি জানে না? তো অনেক লোক আছে, চায়নার লোকও আছে, সব দেশের লোকই আছে বাংলাদেশে, খবর তো আসে। তো এখন দেখেন এই যে অবস্থা, তো এখন যা যা হইতে পারে বলে দেখেন, আমরা গতকালকে আপনাদের বলছি যে পানি নিয়ে গ্যাঞ্জাম হবে, খাদ্য নিয়ে হবে, এখন এই যে কারফিউ, আমাদের দেশের ওই বর্ডার অঞ্চলে বা অনেক জায়গায় একটা ভারী চোরা চালানো হয়, কিন্তু রাতের বেলা ব্যাপক চোরা চালানো হয়, চিনি, আটা, ময়দা, তেল, অমুক তমুক সব ঢুকে। এইটা এখন বন্ধ করে দিবে, টোটাল সিলটাপ। সামনে আসতেছে রোজা, এই রোজার ভিতরে আরো কি কি ফ্যাকরা বাজে দেখেন। আবার এই কারফিউটা ফেব্রুয়ারির 28 তারিখের পরে সিদ্ধান্ত নিবে তারা তুলবে কিনা, ফেব্রুয়ারির 28।
তার মানে ইলেকশন 12 তারিখ, এরপর আরো কি কি ঘটনা হবে সেটা জানতে হবে। এর ভিতরে আইতেছে রোজা, তার ভিতরে যদি এখন যে চাউল, যে 50,000 মেট্রিক টন চাউলের কথা বলা হয়েছে, সেটা আসবে কিনা জানে না, এখনো সিদ্ধান্ত দেয় নাই। এখন ইন্ডিয়ানরা আটা, তার আলু, পটল, কাঁচামরিচ এগুলো দেয় কিনা সেটাও বিষয় আছে। পানি তো ঝুলেই রয়েছে, গঙ্গা চুক্তি তো আর হবে না এই মুহূর্তে। নমস্কার, আমি তরুণ ঘোষ। জলবন্টন চুক্তি আছে রিনিউ হচ্ছে না। আপনাদের মনে আছে কয়েকদিন আগে আমাদের যে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি মাদ্রাস ইউনিভার্সিটিতে একটি বক্তৃতা তিনি বলেছিলেন তার স্পিচে যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। তারই সূত্র ধরে, সেটা হচ্ছে গভর্নমেন্টের বক্তব্য, উনি যেটা বলেছিলেন তারই সূত্র ধরে বাংলাদেশের যে প্রতিনিধি দল এসছে, আমাদের জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিরা তাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জল এবং ঘৃণা এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। ঘৃণাটা ওনারা আবার বাড়তি জুড়ে দিয়েছেন, অর্থাৎ ঘৃণা, রক্ত, জল তিনটে একসঙ্গে বইতে পারে না। ফলে যে চুক্তি অনুযায়ী এতদিন ধরে বাংলাদেশ জল পাচ্ছিল পাকিস্তানের মতো, সেরকম চুক্তি রদ হতে চলেছে। ফেব্রুয়ারি মাসে এই চুক্তি আর নবায়ন হচ্ছে না। এটা হলো বাংলাদেশের প্রতি ভারতের প্রথম প্রত্যাঘাত। আমি যেটা বলেছিলাম, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা, এটা হলো গিয়ে তার প্রথম পদক্ষেপ। আচ্ছা, এই জলবন্টন চুক্তিতে 96 সালে যেটা হয়েছিল সেটাতে কি ছিল? সেটাতে ছিল যে রোজ ৭৬,০০০ কিউসেক মিনিমাম জল পাবে বাংলাদেশ। আর যখন শুখা মরশুম হবে, যখন জল থাকবে না, সেই সময় অন্তত যখন ৬০,০০০-এর নিচে নেমে যাবে, জলের স্তর যখন ৬০,০০০-এর নিচে নেমে যাবে, তখন আমরা ৩৭,০০০ কিউসেক জল বাংলাদেশকে নিয়মিতভাবে দিয়ে যাব। এই জলবন্টন চুক্তি যখন হলো, তখন আমাদের কলকাতার গঙ্গা কিন্তু শুকিয়ে গেল। আগে কলকাতার পোর্ট যেটা আছে, সেখানে আমরা ছোটবেলায় দেখেছি সেখানে জাহাজ ভিড়ত, বেশ বড় হওয়ার পরও আমরা দেখেছি অনেক জাহাজ আসতো। তারপরে যখন জলবন্টন চুক্তি যখন স্বাক্ষরিত হলো, তারপর নিজেদের ক্ষতি সয়ে গঙ্গা শুকিয়ে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু সেই জল আমরা কিন্তু বাংলাদেশকে ভাগ করে দিয়েছিলাম আমাদের বন্ধু রাষ্ট্রকে, যা আমাদের ক্ষতি হোক, কিন্তু তারা জলটা অন্তত পেয়ে বাঁচুক, কারণ আমাদের আরো অনেক নদ নদী আছে, সেখান থেকে আমরা ব্যবস্থা করে নেব। বিকল্প ব্যবস্থা আমাদের করা আছে, এত বড় দেশ, তার বিভিন্ন প্রবাহ আছে, সেখান থেকে ব্যবস্থা হয়ে যাবে। ফলে আমরা আমাদের মতো করে চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে, বাংলাদেশের এই জেহাদি পানা কমছে না, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে বাড়ছে সন্ত্রাস। এবার সন্ত্রাসের একটা ঘটনা তো আপনারা সবাই জানেন যে 11 জন ধরা পড়েছিল সীমান্তরক্ষী বাহিনীর হাতে। তারপর তাদের ত্রিপুরা STF এর হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাদের আচ্ছা মতো ইলাজ হচ্ছে। ইলাজ মানে আপনারা সেই ইলাজের কথা ভাবতেও পারবেন না, আর আমি ইউটিউবে বলতেও পারবো না। সেই ইলাজে তারা যা বলেছে, তারা বলছে আমরা 3টে জায়গায় বিস্ফোরণ করার চক্রান্ত নিয়ে এসেছিলাম। তাদের গায়ে যে বিস্ফোরক এবং যে অস্ত্র পাওয়া গেছে, তারপরে ওই সমস্ত ট্রিটমেন্টের পর তাদের মুখ দিয়ে সমস্ত কথা বেরোচ্ছে। এরা কারা? এরা হচ্ছে ইমাম মোহাম্মদ খালিফা, এ একটা দল, আবার বড়ুয়ার একটা গোষ্ঠী রয়েছে, IMK রয়েছে, JMB রয়েছে, আল কায়দা ইন ইন্ডিয়া একটা রয়েছে, আচ্ছা আনসারুল্লাহ বাংলার টিম, ওমর খালেদ, আসাদ, এরা সমস্ত এর মধ্যে রয়েছে। এবং গতকাল আজকে ভোর রাতে, এই রাত 3টে 3:30 নাগাদ
আবার অনুপ্রবেশ করতে গিয়েছিল 9 জন। এই অনুপ্রবেশকারীদের তখন জঙ্গি, এরা অনুপ্রবেশকারীদের যখন করতে বলা হয়, ডাউন 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 সারেন্ডার ইয়োরসেলফ, ডাউন 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 সারেন্ডার ইয়োরসেলফ যখন করা হয় মাইকিংয়ে, তখন তারা উল্টো দিকে গুলি চালাতে আরম্ভ করে। পাল্টা যখন এখান থেকে গুলি চলে, তখন ওই 9 জন, তাদের মৃতদেহের ছবিও বার করেছে আমাদের মিডিয়া, কিন্তু এই ছবি তো আমরা দেখাতে পারবো না। কোনো মানে এই যে মানে শত্রুতার চেষ্টা, এটা কিন্তু অব্যাহত, এবং সন্ত্রাসবাদের চেষ্টা অব্যাহত। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, যে 11 জনকে ধরা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য জানা গিয়েছে, তাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ এবং প্রাক্তন সেনাবাহিনীর একটা অংশ এর সঙ্গে জড়িত, এবং আপনাদের বিভিন্ন সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন, তারা 7 সিস্টার আক্রমণ করার জন্য তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢোকার চেষ্টা করছে। এখন আর ওই গ্রেপ্তার করার জন্য আপনার বারবার বলা সত্ত্বেও যদি না হয় পালিয়ে গেল ও করলে হবে না। এখন কারফিউ ঘোষণা করা হয়েছে, তা সত্ত্বেও তুমি যদি যাও সকাল 6টার মধ্যে, সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত, এই সময়টার মধ্যে ওই সমস্ত এলাকায় যদি তুমি ঘোরাফেরা করো, তাহলে পরে দেখা মাত্র গুলির আদেশ রয়েছে। তারপরে এরা সীমান্ত পেরিয়ে ঢুকছে, হাতে অস্ত্র প্লাস এরা গুলি চালাচ্ছে। এই ব্যাপারে যখন এই 11 জন ধরা পড়ে এবং তারা যখন বয়ান দেয়, তারা স্বাক্ষর করে দেয়, সেই বয়ান লিপিবদ্ধ করে, যারা জীবিত যায় ধরা হয়েছিল, সেই বয়ান লিপিবদ্ধ করে একটা নোটশিট বানিয়ে একটা ডোসিয়ার করে বাংলাদেশের কাছে জবাবদিহি চাওয়া হয়েছিল। বাংলাদেশকে জবাবদিহি চাওয়া হয়েছে আপনার 2 তারিখে এদেরকে ধরা পড়েছে, 5 তারিখ জবাবদিহি করতে বলা হয়েছিল, 5 তারিখ এই মাসের, মানে গতকালকে। কিন্তু গতকাল পেরিয়ে গিয়েছে, কোনো সাড়া শব্দ নেই। আজকে একটু আগে পর্যন্ত খবর নিয়েছি আমি, এখনো পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে কিছু জানানো হয়নি, কোনো রকম প্রত্যুত্তর দেওয়া হয়নি। কারণ প্রত্যুত্তর দেবে কি? যিনি প্রত্যুত্তর দেবেন তিনিই তো আসলে এই সমস্ত মানে কাণ্ডারি, তিনি প্রত্যুত্তর দেবেন কি? আর যখনই আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়, তখন উনি বলছেন যে আমি কি করব, আমি কি এই সমস্ত ব্যাপারে আমি কি পাঠিয়েছিলাম, আমি কি উত্তর দেব? আমি উত্তর দেওয়ার জায়গায় নেই, ফলে তিনি হাত পা তুলে দিয়েছেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সামগ্রিক দেশে বিভিন্ন পৃথিবী যে যা ঘটছে, তাতে মোহাম্মদ ইউনূস প্রচন্ড ঘাবড়ে গেছেন। তিনি ঘাবড়ে গিয়ে এখন তিনি একা যমুনায় রাত কাটাতে চাইছেন না। তিনি ক্যান্টনমেন্টে যাচ্ছেন না, যমুনায় রাত কাটাচ্ছেন, কিন্তু একা থাকতে চাইছেন না। তিনি কাকে কাকে অনুরোধ করছে শুনুন। তিনি অনুরোধ করছেন খলিলুর রহমান, নজরুল ইসলাম, নজরুল, আসিফ নজরুল, এবং আরেকজন শুভ না কে আছেন, হ্যাঁ, তাদেরকে। তিনি খলিলকে বিশেষ করে বলেছেন, আপনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, ফলে আপনার গায়ে তো হাত পড়বে না, আপনি দয়া করে আমার এখানে থেকে যান। কিন্তু কেউ ভরসা করে ডক্টর ইউনূসের পাশে থাকছেন না, ওনাকে একাকী ভয়ে ভয়ে রাত কাটাতে হচ্ছে। কখন কে তুলে নিয়ে যায়, কখন কে যমুনায় ঢুকে পড়ে, দিনকাল তো ভালো নয় ডক্টর ইউনূস। আপনার আশঙ্কা সত্যি হলেও হয়তো হতে পারে, আমি তো আর বলতে পারবো না। ভারতবর্ষ কি প্ল্যান করছে? দুপুরে যে ভিডিওটি আমি সেরেছি সেখানে দেখাই যাচ্ছে যে ইন্ডিয়া, রাশিয়া, চায়না একসঙ্গে রিগ গঠন করেছে, কাজকর্ম শুরু করবে। পাকিস্তান আর বাংলাদেশ তো ভারতের ভাগে পড়েছে, সে ভাগের গঙ্গা এখন মা পায়, ভাগের গঙ্গা তো জলই পাচ্ছে না, মা পাবে কি করে? জলই পাচ্ছে না ভাগের গঙ্গা। তো এখন দেখুন ডক্টর ইউনূস, আপনি কি করে প্রাণে বাঁচবেন টাচবেন দেখুন। জলবন্টন চুক্তি করেছিলেন, তাহলে এখন করবেন না কেন? এক তো হলো পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ঘৃণা, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। আর একটা কথা বলা হয়েছে, আমরা যখন চুক্তি করেছিলাম তখন একটা সভ্য জাতি ছিল বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা চিনি না। এই বাংলাদেশ যেটা করছে সেটা হচ্ছে অসভ্য জাতিদের মতো ব্যবহার করছে। সে অসভ্য জাতিদের ভারতবর্ষ এদেরকে মেনে নেয় না, মেনে নেবেও না,
যতদিন এরা থাকবে ততদিন এই জলবন্টন চুক্তি